দাহসজ্জা লিখেছেন রাইহা জোবায়ের রিপ্তি। পর্ব সংখ্যা ৯। বিকেলের দিকে মোতালেব ভূঁইয়া ফল মিষ্টি নিয়ে আসে মেয়ের শ্বশুরবাড়ি। আফিয়া সুলতান মোতালেব ভূঁইয়ার আপ্যায়ন করেন। মোতালেব ভূঁইয়া আর্জি জানায় মেয়েকে নিয়ে যাবেন। আফিয়া সুলতান মানা করেননি। মোতালেব ভূঁইয়া সন্ধ্যার আগ দিয়ে মেয়েকে নিয়ে বাড়িতে আসেন, কারণ আকাশের অবস্থা ভালো না, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। উর্মি খবর পেয়েছে মেহেরিন এসেছে আর শুনে ছুটে এসেছে মেহেরিনদের বাসায়। মেহেরিন ভেবেছিল উর্মি বোধহয় রাগ করে বসে থাকবে, কিন্তু না। উর্মি এসেই জড়িয়ে ধরে বলেছে, কংগ্রাচুলেশন মেহু, তুই আমাদের গ্রামের ভেতর দ্বিতীয় হয়েছিস। আমি অনেক খুশি মেহু। মেহেরিন নিজের উর্মিকে নিজের থেকে ছাড়িয়ে বলল, আর তোর রেজাল্ট ভালো এসেছে, 4.92। একটুর জন্য আসেনি প্লাস। মেহেরিন গালে হাত রাখলো উর্মির। খুব কেঁদেছিস তাই না? উর্মির চোখ দিয়ে জল পড়লো। খুব চেয়েছিলাম আটকিয়ে রাখতে, কিন্তু মেহেরিনের কথা শুনে আর আটকাতে পারলো না। ব্যাপার না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। কিছু খাসনি তাই না? দাঁড়া, বস এখানে, আমি কিছু নিয়ে আসি। কথাটা বলেই মেহেরিন মিষ্টি আনতে গেল। উর্মি মিষ্টিটা খেলো, কিন্তু পানি খাওয়ার সময় গ্লাসটা হাত ফসকে নিচে পড়ে গেল। মেহেরিন দেখলো, কোনো ব্যাপার না, পানি নিয়ে আসছি। উর্মি বাধা দিয়ে বলল, আনিস না, বাসায় গিয়ে খেয়ে নিবনি, এখন উঠি, পানিটা মুছে দিস। উর্মি চলে গেল। মেহেরিন দরজা আটকিয়ে প্লেট গ্লাস রাখতে গেল, আর মনে থাকলো না পানিটা মোছার। সোলেমান সুলতান ভিলায় আসে ঠিক 7:30টার পর। বাহিরে তখন বাতাস আর মৃদু মৃদু বৃষ্টি হচ্ছে। বাড়িতে ঢুকে গলা চেঁচিয়ে মাকে ডাকে। আকস্মিক ছেলের গলা শুনে আফিয়া সুলতান হতবিহ্বল হলো। তার ছেলে এসেছে। রুম থেকে বেরিয়ে আসলো, দেখলো সাদা পাঞ্জাবি পরিহিত তার ছেলে দাঁড়িয়ে আছে। এগিয়ে আসতেই সোলেমান জিজ্ঞাসা করলো, মেহেরিন কোথায় মা? ছেলের গলায় রাগের আভাস পেয়ে চমকালো আফিয়া সুলতান। কি হয়েছে, এমন রেগে আছিস কেন? তুমি আমাকে মিথ্যা কেন বলেছিলে যে মেহেরিন অনার্সে পড়ে? ওই মেয়ে তো সবে এসএসসি পাশ করলো। আফিয়া সুলতান বুঝলো কেন তার ছেলে এত রেগে আছে। রোমেসা খবর দিয়েছে নিশ্চয়ই। যদি বলতাম এসএসসি পাস, তাহলে বিয়ে করতি? তাই বলে মিথ্যা বলবে? মেহেরিন কোথায়? ওর বাবার বাড়ি এসেছিল। ওর বাবা এসেছিল, সন্ধ্যার আগ দিয়ে নিয়ে গেছে। সলমান উল্টো ঘুরে চলে যেতে নিলে আফিয়া সুলতান ডেকে বলল, কোথায় যাচ্ছিস? সোলেমান রেগে বলল, বউ তালাক দিতে। সোলেমান, বাড়াবাড়ি কিন্তু করবি না। সোলেমান জবাব দিল না। সেই ঝড় বাতাসের মাঝে গাড়ি চালিয়ে অলংকারপুর গ্রামে আসলো। গাড়ি মেহেরিনদের বাড়ির গেটে রেখে উঠোনে দিয়ে হেঁটে যেতে বৃষ্টিতে ভিজে গেল। ঝড় আসায় কারেন্ট চলে গেছে। হারিকেন জ্বালিয়ে মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে মেহেরিন। পরনে তার সাদা রঙের সালোয়ার পায়জামা, সালোয়ার কামিজ। এসে শাড়ি চেঞ্জ করে এটা পরেছে। আকস্মিক দরজা ঠক ঠক শব্দ শোনা গেল। এখন কে এসেছে আবার? মেহেরিন মাকে বলল, আমি দেখে আসছি। মেহের ওড়নাটা মাথার ওপর সুন্দর করে গুছিয়ে নিল। ফ্লোর থেকে হারিকেনটা হাতে তুলে নিয়ে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে এলো সে। দরজার ছিটকানিটা হাত দিয়ে খুলতেই সামনে একজনকে দেখে ভ্রু কুঁচকালো। দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন অপরিচিত পুরুষ। তার শরীরে আধ ভেজা সাদা পাঞ্জাবি, ছাপা নেই, রং নেই, তবুও যেন চাঁদের আলোয় দুধ সাদা হয়ে উঠেছে। তার মুখটা কিছুটা ভিজে, আর চুলগুলো কপালের দিকে লেগে আছে বৃষ্টির ছোঁয়ায়। সাদা পাঞ্জাবের নিচে নূপুর ছাপ, স্নিগ্ধতা। তবে চোখে কি যেন চাপা বিস্ময়। সোলেমান সেই মুহূর্ত আবার দরজায় কড়া নাড়তে যাচ্ছিল, ঠিক তখনই আলোটা চোখে পড়লো। মেয়েটা হারিকেন হাতে দাঁড়িয়ে আছে, সাদা সালোয়ার কামিজে। তার মুখখানা যেন ছায়াপাতহীন, নিখুঁত। হারিকেনের হালকা কমলা আলোয় তার মুখ উজ্জ্বল হয়ে উঠল, যেন কোনো শুভ্র পরী দাঁড়ানো সামনে। সোলেমান মুহূর্তেই থমকে গেল। সে পরপর দুবার চোখে পলক ফেলল। মেহেরিন সামনে থাকা লোকটাকে নিজের দিকে এক দৃষ্টিতে নিয়ে তাকাতে দেখে জিজ্ঞাসা করলো, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, কে আপনি? সোলেমান গলা খুলে কিছু বলতে গিয়েও থেমে গেল। শব্দ যেন বুকে আটকে গেল। ঠোঁট পর্যন্ত এসে জমে রইল নীরবতায়। ভেতর থেকে সেলিন এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, কে এসেছে? মেহেরিন জবাবে এগিয়ে এসে বলল, চিনি না। সেলিন মেহেরিনের হাত থেকে হারিকেনটা নিয়ে বলল, রুমে যা, আমি দেখছি। মেহেরিন চলে গেল। সেলিন দরজায় কাছটায় এসে ধুর
সেদিন দরজার কাছটা এসে সামনে তাকাতেই সোলেমানকে দেখে চমকালো। দরজার সামনে থেকে সরে বলল, ভাইয়া আপনি আসুন, ভেতরে আসুন। সোলেমান ভেতরে ঢুকলো। সেদিন মাকে ডেকে বলল, মা বাহিরে এসো তাড়াতাড়ি, সোলেমান ভাইয়া এসেছে। রুমের ভেতর থেকে সানজিদা বেগম বেরিয়ে আসলেন। মেহেরিন বরফের মতো জমে গেল নামটা শুনে। সোলেমান, ওটা তার স্বামীর নাম। তার মানে ওটা উনি ছিল? আল্লাহ, সে তো অপরিচিত ভেবে ওভাবে কথা বলে ফেলেছে। এখন কি হবে? তবে তার স্বামী এত সুন্দর। মেহরিন বিড়বিড় করে উচ্চারণ করলো, মাশাআল্লাহ। মেহেরিন রুমে ভেজা শরীরে বসে আছে সোলেমান। সানজিদা বেগম স্বামীকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছে ফোন করে। তার মেয়ে জামাই এসেছে বলে পুরো বাড়ি এখনো বিদ্যুৎবিহীন। মেহেরিনের রুমে একটা হারিকেন আর দুটো মোমবাতি জ্বালানো আছে টেবিলের ওপর। জানালা দিয়ে ফুলের ঘ্রাণ আসছে। সোলেমান ঘ্রাণ নাকে আসতেই বুঝতে পারলো এটা বেলি ফুলের ঘ্রাণ। সোলেমান এবার পুরো রুমে চোখ বুলালো। খুবই সাধারণ রুমের সাজ, বেশ পরিপাটি। রুমে আসবাব বলতে আছে একটা খাট, ড্রেসিং টেবিল, ওয়ারড্রোব, পড়ার টেবিল আর একটি চেয়ার, ব্যাস। পড়ার টেবিল জুড়ে একাডেমিক নন একাডেমিক বই নিয়ে ভরা। সোলেমান এগিয়ে গেল টেবিলের দিকে। বেশিরভাগই হুমায়ুন আহমেদের বই আর বিভূতিভূষণ ও মানিক বন্দ্যোপাধ্যায়ের বই আছে। কিছু বই পড়ুয়া এই মেয়ে, সেজন্যই ফোনে এত ম্যাচিওর কথা শুনেছিল। মেহরিন এখনো মায়ের রুমে দাঁড়িয়ে আছে। লজ্জার সামনে যায়নি সোলেমানের। সানজিদা বেগম মেয়ের হাতে সাদা লুঙ্গি আর সাদা পাঞ্জাবি ধরিয়ে দিলেন। নতুন লুঙ্গি আর পাঞ্জাবি এটা মোতালেব ভুঁইয়া কেনার পর একদিনও পরেনি। মেহরিন হাত দিয়ে বললেন সোলেমানকে মেহরিনের হাতে দিয়ে বললেন, সোলেমানকে এটা দিয়ে আয় মেহরিন। ছেলেটা এখনো ভেজা শরীরে দাঁড়িয়ে আছে, আমি খাবার বাড়ছি। মেহরিন মাথা নেড়ে লুঙ্গি আর পাঞ্জাবিটা নিয়ে নিজের রুমের দিকে আসতে লাগলো। যতই পা বাড়াচ্ছে ততই বুকের ভেতরটা অস্বাভাবিকভাবে কাঁপছে, গলা শুকিয়ে আসছে। মেহেরিন দরজার সামনে এসে উকি দিল। দেখলো তার স্বামী তার পড়ার টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। পিছু ফিরে মেহেরিন গুটি গুটি পায়ে এগিয়ে গেল। সোলেমানের পেছনে দাঁড়িয়ে বলল, আপনি তো ভিজে গেছেন, পোশাকটা পাল্টে নিন। স্নিগ্ধ এক কণ্ঠস্বর শুনে সোলেমান পেছনে ফিরল। চোখ পড়ল মেহেরিনের ওপর। মাথা নিচু করে পাঞ্জাবি লুঙ্গি ধরে হাত ধরে রাখা হাতটা বাড়িয়ে দিয়েছে। এই মেয়েটাকেই তো তখন দেখলো দরজার সামনে। কে এই মেয়ে? যেই হোক তাতে সোলেমানের কি? সে এসেছে বউকে দেখতে। সে কোনো পিচ্চি মেয়ের সাথে সংসার করবে না। মেয়ের বাবা আসলে মেয়ের বাবাকে কথাটা বলবে। সোলেমান মেহরিনের হাত থেকে পাঞ্জাবি লুঙ্গিটা নিল। সে ভেবেছিল হয়তো পাঞ্জাবির সাথে প্যান্ট আছে, কিন্তু না, লুঙ্গি নিয়ে এসেছে। লুঙ্গি খুব কমই পরা হয় সোলেমানের, বলা চলে কয়েক বছর হয়তো দু একবার পরে। সোলেমান গম্ভীর গলায় বলল, লুঙ্গি প্যান্ট নেই? বোধহয় নেই। সোলেমান কিছু না বলে ফোনের টর্চ জ্বালিয়ে ওয়াশরুমে চলে গেল বদলাতে। মেহেরিন দম যেন এতক্ষণ আটকে ছিল, রুমের বাহিরে এসে হাঁপ ছেড়ে বাঁচল। সানজিদা বেগম গরুর গোশ, ভাজি, ডাল, মিষ্টি প্লেটে সাজিয়ে টেবিলে রাখলো। সুলেমান ওয়াশরুম থেকে বের হয়ে নিজেকে আয়নায় দেখলো, না, ভালোই দেখাচ্ছে। সানজিদা বেগম রুমে দরজার সামনে এসে দাঁড়িয়ে বলল, বাবা সোলেমান, খাবে চলো। সোলেমান এগিয়ে এসে বলল, আঙ্কেল এসেছেন? ওনার সাথে দরকারি কথা ছিল আমার। শ্বশুর মশাইকে বাবা ডাকার বদলে আঙ্কেল ডাকছে। ডাকটা শুনে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল সানজিদা বেগম। না, বৃষ্টিটা ছাড়লেই চলে আসবে, তুমি খেয়ে নাও। প্রচুর ক্ষুধাও লেগেছে, সেই সকালে খেয়েছে, সেই জন্য দ্বিরুক্তি না করে খেতে বসলো। খাবার টেবিলে গরুর গোশত দেখে বলল, গরুর মাংসে আমার অ্যালার্জি আছে। সানজিদা বেগম লজ্জায় পড়ে গেলেন। এখন তাহলে মেয়ের জামাই কি দিয়ে ভাত খাবে? শুধু ডাল আর ভাজি দিয়ে? ইস, আগে জেনে নিতে পারতো। আসলে জানতাম না তোমার গরুর মাংসে অ্যালার্জি। বাবা, 10টা মিনিট সময় দাও, আমি মুরগি রেঁধে আনছি। সোলেমান সাথে সাথে মানা করলো। শুধু শুধু ওনাকে প্যারা দেওয়ার মানেই হয় না। একটা রাতই তো, সকাল হলেই তো সম্পর্ক শেষ করে দিবে। ভাজি আর ডাল দিয়ে কোনো রকমের খেলো। গলা দিয়ে নামতে চাইছিল না খাবার, জোর করে খেলো কয়েক লোকমা। মুখের এক্সপ্রেশনটাও স্বাভাবিক রাখলো, অথচ মুখের ভেতর এক প্রকার যুদ্ধ করে খেলো খাবারটা। সাধারণত একমাত্র দুপুর ছাড়া সোলেমান ভাত খায় না, তা অল্প পরিসরে ভাত খায়। খাওয়া দাওয়ার ব্যাপারে বেশ বাছাই করে খায় সোলেমান। খাওয়া শেষে সোলেমান হাত ধুয়ে উঠে দাঁড়ালো। সেরিন বলল, ভাইয়া আপনি রুমে যান, আমি মেহেরিনকে পাঠিয়ে দিচ্ছি। সোলেমান রুমের দিকে যাচ্ছিল, মাঝপথে আবার সেই মেয়ের সাথে দেখা। মেয়েটা সোলেমানকে দেখে এগিয়ে এসে জিজ্ঞাসা করতে চাইল, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? কিন্তু বলতে পারল না। এগিয়ে আসতেই
ফ্লোরে পড়ে থাকা পানিতে পা পিছলে পড়ে যেতে নিলে সোলেমান হাত বাড়িয়ে মেহেরিনের হাত ধরে ফেলল। পড়তে পড়তেও মেহেরিন বেঁচে যায়। মেহেরিন সোজা হয়ে দাঁড়ালে সোলেমান মেহেরিনের হাত ছেড়ে বলল, সাবধানে চলাফেরা করুন। কথাটা বলেই রুমের দিকে চলে গেল। এই প্রথম তাদের একে অপরের স্পর্শ করা হলো। মেহেরিন নিজের বাঁ হাতটা স্পর্শ করলো। লোকটার কথার টোনটা আজ এমন কেন? আপনি করে বলছে কেন? সোলেমান রুমে এসে অপেক্ষা করতে লাগলো তার বাচ্চা বউয়ের। মেহেরিন খাবার টেবিলে এসে দাঁড়ালো। মায়ের মুখ কালো দেখে জিজ্ঞাসা করলো, কিছু হয়েছে মা? সোলেমানের গরুর মাংসে অ্যালার্জি। ইস, ছেলেটা শুধু ভাজি আর ডাল দিয়ে কোনো রকম খেলো। একটু জিজ্ঞেস করিস তো সোলেমান কি কি খায়? সকালে সেসব রাঁধবো। আচ্ছা, চিন্তা করো না, আমি জেনে জানাবো তোমায়। এখন রুমে যা, সোলেমানের কাছে। মেরিন ছোট করে বলে নিজের রুমে আসলো। সোলেমান মাথা নিচু করে বসে আছে। মেহরিন দরজাটা লাগাতে গিয়ে শব্দ হলো। সোলেমান মাথা উঁচু করে তাকালো। অপরিচিত এক মেয়েকে দরজা লাগাতে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আশ্চর্য, আপনি দরজা কেন লাগাচ্ছেন? কে আপনি? দেখেননি আপনি আমি রুমের ভেতরে আছি? দরজা খুলুন তাড়াতাড়ি। বাড়ির লোকজন কি ভাববে জানেন সেটা? আর আমার লেদা বাচ্চা বউ কোথায়? ডেকে আনুন তাকে। আসার পর একবারের জন্য তার সাথে আমার সাক্ষাৎ হয়নি। তাকে ডাকুন, তার সাথে কথা আছে আমার। মেহেরিন স্তব্ধ, অত হতবিহ্বল হলো। স্বামীর মুখে এমন কথা শুনে দরজার সামনে দাঁড়িয়েই নিজের দুহাত কসলাতে কসলাতে বলল, আমাকে আপনি চিনতে পারছেন না? কে আপনি? আপনাকে চিনি কি করব আমি? আমি মেহেরিন। কথাটা কানে আসতেই সোলেমান কুঁচকে থাকা কপাল আরো কুঁচকালো। মজা করছেন আমার সাথে? আপনি মেহেরিনের বোন টোন হবেন হয়তো, তাই তো? দেখুন মজার মুডে নেই আমি। প্লিজ আপনার বোনকে পাঠিয়ে দিন রুমে। মজা কেন করব আমি? আমিই মেহেরিন। আপনি চিনছেন না কেন আমায়? আপনি কি করে মেহরিন হতে পারেন? আমার বিয়েতে তো অন্য এক মেয়ের সাথে হয়েছে। দেখি সরুন তো, রুমের দরজা খুলে দিন। সোলেমান দরজা খুলে বাহিরে আসলো। সেদিন বসার ঘরেই ছিল। সোলেমানকে বের হতে দেখে বলল, ভাইয়া কিছু লাগবে? সোলেমান সোজাসাপটা উত্তর দিল, আপনার বোনকে লাগবে আমার। আপনার বোন কোথায়? মেহেরিন রুম থেকে বেরিয়ে আসলো। সেদিন একবার মেহেরিনের দিকে তো আরেকবার সোলেমানের দিকে তাকাচ্ছে। না তার বোন তো কালো না। তার বোন তো কালো না যে আধারে সোলেমান দেখতে পাবে না। তার বোন তো চাঁদের মতো উজ্জ্বল। তারপরেও সোলেমান নজরে পড়ছে না। ভাইয়া, মেহেরিন তো আপনার পাশেই। সোলেমান আশেপাশে তাকালো, সেই মেয়েকেই দেখলো। কোথায় মেহেরিন? আমার পাশে। সেরিন মেহেরিনের বাহু ধরে সামনে এনে বলল, এই যে মেহেরিন, দেখতে পাচ্ছে না ওকে? সোলেমান বুঝতে পারছে না এই মেয়েকে কেন মেহেরিন বলা হচ্ছে। ও মেহেরিন? আপনি কি বিয়ের আগে দেখেননি মেহেরিনকে? দেখেছিলাম তো, কিন্তু তখনকার মেহেরিন আর এখনকার মেহেরিন তো কোনো মিল নেই। এক মিনিট, সেদিন যে শাড়ি নিতে যাকে পাঠানো হয়েছিল সে কে ছিল তাহলে? মেহেরিন জিজ্ঞাসা করলো, কোন শাড়ি? বিয়ের শাড়ি। সেরিন বলল, ওটা তো উর্মি ছিল ভাইয়া, মেহেরিনের বান্ধবী। সোলেমান যে এমন সিচুয়েশনে পড়বে তা কল্পনাও করতে পারেনি। এতদিন ধরে যাকে বউ ভেবে এসেছে সেটা বউয়ের বান্ধবী ছিল। কেন সেদিন বউয়ের ছবি দেখলো না? ঢং করে বলেছিল দেখা লাগবে না। সেদিন দেখলে তো আর আজকে এমন বাজে সিচুয়েশনে পড়তে হতো না। কি লজ্জার বিষয়! স্বামী তার বউকে চিনতে পারেনি। সোলেমান চুপচাপ রুমে ঢুকে পড়লো। তার মুখে কোনো শব্দ নেই, মনে মনে শত শব্দের কোলাহল। মেহেরিন শেরিনকে দেখছে। মেহরিন শেরিনকে দেখছি বলে রুমে আসলো। ভাগ্যিস সানজিদা বেগম তার রুমের ভেতরে ছিল। সোলেমান রুমাইসাকে হোয়াটসঅ্যাপে নক দিল। মেসেজ দিয়ে বলল, মেহরিনের ছবি থাকলে একটা ছবি পাঠাতো। রুমাইসা ভাইয়ের মেসেজ পেয়ে মেহরিনের সাথে তোলা বিয়ের ছবি আর বাড়িতে তোলা ছবি দুটো পাঠালো। সোলেমান দেখলো কত বড় বেকুবের বেকুব সে। রাজনীতির মাঠে কখনো ঘোল না খেলেও বউকে নিয়ে ঠিকই ঘোল খেয়ে গেল। মেরিন এগিয়ে আসতেই সোলেমান দম নিয়ে বলল, আই অ্যাম এক্সট্রিমলি সরি ফর এভরিথিং। আসলে আমি এত দিন ধরে তোমার বান্ধবীকে, আই অ্যাম রিয়েলি রিয়েলি ভেরি সরি। মেরিনের অনুভূতিটা বলে বোঝানোর মতন না। প্রথম দেখাতেই স্বামীর মুখে শুনতে হচ্ছে তার প্রাণপ্রিয় বান্ধবীকে তার স্বামী বউ ভেবে এসেছে। ঘটনাটা এক্স্যাক্টলি হলেও ও সরি ঘটনাটা অ্যাক্সিডেন্টালি হলেও এর প্রভাবটা মারাত্মক লাগলো মেহেরিনের।
এক বুক বিষাদ নিয়েও মেহেরিন স্মিত হেসে বলল, জি বুঝতে পেরেছি। সোলেমানের মনে হলো মেহেরিন সহজভাবে নেয়নি বিষয়টা, সেজন্য মেহেরিনের হাত ধরে বিছানার উপর বসিয়ে বলল, জানি বিষয়টা সহজভাবে নাওনি, আমি বলছিও না সহজভাবে নিতে। আসলে সেদিন তোমার আম্মু বলেছিল মেহেরিনকে পাঠাচ্ছি, তো আমি ভেবেছি ওটাই তাহলে মেহেরিন। এখানে আমার নিজেরও তো কোনো ভুল দেখছি না। না, ভুল দেখছি না আমি। মেহেরিন চুপচাপ শুনলো কথাগুলো। সোলেমান তাকিয়ে আছে মেহেরিনের মুখের দিকে। সে তো এসেছিল বউকে তালাক দিতে, কিন্তু এখন তো দেখছে বউই তো পাল্টে গেছে তার। কিভাবে যেন মনের ডিকশনারি থেকে তালাক নামটা এক তালাক নাম একটা শব্দ মুছে গেল। ক্ষণিকের জন্য নাকি পার্মানেন্ট সেটাও মনে করার প্রয়োজন বোধ করলো না। বয়স কত তোমার? মেরিন ভাবনায় ছিল, তাই কথাটা মস্তিষ্ক অবধি পৌঁছায়নি, সেজন্য জিজ্ঞাসা করলো, জি তোমার বয়স কত? 17 বছর। আমি তোমার থেকে কত বছরের বড় জানো? বলো তো কত? 15 বছর। তাহলে ভাবতে পারছো তুমি আমার চেয়ে কত ছোট। তুমি নিতান্ত একটা ছোট পিচ্চি বাচ্চা মেয়ে মেহেরিন। তোমার বাবা তোমাকে বিয়ে দিল কেন? তোমার এখন পড়াশোনা করার বয়স, বাড়তি উড়ন্ত বয়স। উঠতে না দিয়ে তোমাকে বিয়ে দিয়ে শিকলে বেঁধে দিল। যদি বিয়ের আগে জানতাম আমি বাল্যবিবাহ করতে যাচ্ছি, তাহলে তাহলে কি বিয়েটা করতেন না? ঠিক বলেছো, একদমই বিয়েটা করতাম না। আজ জানলাম আমি এক পিচ্চি লেদা বাচ্চা মেয়েকে বিয়ে করেছি ঠিক সময়ে। বিয়ে করলে তোমার মতন একটা বাচ্চা থাকতো আমার। মেহেরের মুখটা চুপসে গেল বাচ্চা লেদা শব্দগুলো শুনে। তার কাছে তো বয়স ডাজন্ট ম্যাটার, আর উনি কথায় কথায় সে কথাগুলোই বলছে। বিয়েটা তো হয়ে গেছে, এখন তাহলে কি করতে চাচ্ছেন? সুলেমান ভেবে বলল, আজ একটা জিনিস ভেবেই এসেছিলাম বুঝলে তো, কিন্তু মনে হচ্ছে এখন সেটা কার্যকর হবে না, তাই সেটা আপাতত ভাবছি না আর। কিন্তু অন্য একটা কথা ভাবছি। কি কথা? পড়াশোনা করার ইচ্ছা আছে। জি, কলেজে ভর্তি করিয়ে দেওয়া হবে। মন দিয়ে পড়াশোনা করো, তারপর দেখছি কি করা যায় তোমার সাথে। নিজেকে দিয়ে একটা কথা আজ ভীষণ মানলাম বুঝলে মেহেরিন। কি সেটা? এতদিন শুনেছি বুড়ো বয়সে বিয়ে করলে কচি সুন্দর মেয়ে কপালে জুটে। দেখো আমাকে দিয়ে সেটার আজ প্রমাণ পেলাম। আমি এক বুড়ো বেটা পেলাম কচি বাচ্চা বউ। ছ্যাঃ, কি কপাল আমার! লোকে বলবে আমি এক এমপি হয়ে বাচ্চা বিয়ে করেছি। বিয়েই তো করেছেন, অপরাধ তো করা হয়নি। আমার কাছে এটা অপরাধী। আমি সবাইকে জ্ঞান দেই যে বাল্যবিবাহ যেখানেই দেখবে সেখানেই রুখে দাঁড়াবে। আর তাহলে ভাবতে পারছো কত বড় বেইমানি করেছি আমি? আমি আশ্চর্য হচ্ছি আমার বিয়েতে কেউ কোনো রুখে দাঁড়ালো না। এখন আর এসব বলে কি হবে? আমি তো মেনেই নিয়েছি, কিন্তু আমি মানতে পারছি না বুঝলে। আমার একটা সামাজিক অবস্থান আছে। ঢাকায় কারো কানে এসব গেলে এটা নিয়ে নিউজ হবে, আর আমি টোটালি চাই না এসব। কাল সকালে আমি ঢাকা যাব। তুমি এখানেও থাকতে পারো, আবার ও বাড়িতেও থাকতে পারো, তোমার ইচ্ছে। কালই চলে যাবেন? জি কালই। বাচ্চা বউয়ের সাথে সংসার করার ইচ্ছা নেই। তুমি পড়াশোনা করে বড় হও আগে, তারপর। কত বড় হতে হবে? তুমি এখন আমার হার্ট বরাবর। কাঁধ বরাবর হও আগে। মনে হয় না আর লম্বা হব। তাহলে শোনো মেয়ে, তোমাকে আমি স্বাধীনতা দেব। তোমাকে তোমার উড়ন্ত বয়স কদিন গেলেই মনে হবে তুমি আমার সাথে আর থাকতে পারবে না। এই বয়সে আজ একে তো কাল আরেকজনকে পছন্দ হয়ে যায়। প্রেম করার বয়সে তোমার বাপ তোমার বিয়ে দিয়ে বসে আছে। শোনো, একদম ভয় পাবা না। এই বয়সে যদি তোমার মনে প্রেম আসে সেটা অস্বাভাবিক কিছু না। এটা তোমার বয়সের অধিকার। তোমার যদি কখনো কাউকে পছন্দ হয় নির্দ্বিধায় আমাকে বলবে। আমি নিজ দায়িত্বে তোমার বিয়ে দেব তার সাথে। মেহরিন বাকরুদ্ধ হয়ে গেল স্বামীর মুখে এহেন কথা শুনে। কি বলছে সে? নিজের বউয়ের আবার বিয়ে দিবে? এই স্বাধীনতা তো মেহরিন চায়নি। কান্না পেয়ে গেল মেহরিনের। সুলেমান ফোনের দিকে তাকিয়ে দেখলো তার চাচা ফোন করেছে। ফোনটা কেটে বলল, ঘুমাবে তো? ঘুমাও। সুলেমান বসা থেকে উঠে দাঁড়ালো। মেহরিন সেটা দেখে বলল, আপনি কোথায় যাচ্ছেন? আমি একটু আসছি। সুলেমান বেলকনিতে চলে আসলো। চাচার কল ব্যাক করলো। ওপাশ থেকে বাশার সুলতান বলল, কত দূর? ব্যবস্থা হবে তো? ঢাকায় ফিরে জানাচ্ছি।
সুলেমান ফোনটা কেটে দিয়ে ধীর পায়ে রুমে ঢুকলো। ভেতরে আসতেই চোখ গেল বিছানার দিকে। মেহরিন ঘুমিয়ে পড়েছে সাদামাটা এক পজিশনে, শরীরটা গুটিয়ে রেখেছে। আলো আঁধারির এই ঘরে মেয়েটাকে এক অদ্ভুত শান্ত নরম ছায়ার মতো লাগছে। প্রথম দেখায় এক প্রকার মুগ্ধ হলেও তা গুরুত্ব দেয়নি খুব একটা। কিন্তু অস্বীকার করার উপায় নেই, মেয়েটা সত্যিই সুন্দর, ভীষণভাবে সুন্দর। তবে তার চেয়েও যেটা সোলেমানকে ভাবায় তার হলো নিজের ভেতরে দ্বন্দ্ব। মনের কোণে এখনো একরকম শূন্যতা, একরকম অনাগ্রহ জমে আছে সংসার নিয়ে, এই সম্পর্ক নিয়ে। মেহেরিন এখনো কিশোরী মনের অধিকারিণী, বয়সের টিনেজ পার করেছে ঠিকই, কিন্তু আবেগ আর বাস্তবতার ভারসাম্য গড়ার বয়স এখন নয়। আজ সে আবেগে ডুবে সোলেমানের পাশে থাকতে চাইছে, কিন্তু কদিন পর, হয়তো কয়েক মাস বা বছর পর, যখন বাস্তব জীবনের রূঢ়তা তাকে ছুঁয়ে যাবে, তখন তার বিবেক প্রশ্ন তুলবে। তখন মেহরিনের মনে হবে সে ভুল করেছে, মেয়েটা এখনো বাচ্চা, এবং সে তার মতো একজন মানুষের সাথে সংসার করার অধিকার রাখে। বছর গেলে সুলেমানের বয়স আরো বাড়বে। তখন মেহেরিন যৌবনে পদার্পণ করবে, তার চাহিদা আকাঙ্ক্ষা বাড়বে। মেহেরিন এখন একজন পূর্ণবয়স্ক মানুষের সঙ্গে জীবন কাটানোর মতো মানসিক পরিপক্কতায় পৌঁছায়নি। সুলেমান এসে পাশে শুয়ে পড়ল। উল্টো দিকে ফিরে মেহরিন তাকালো। সুলেমান বুঝলো মেহরিন জেগে আছে আর তাকিয়ে আছে তার দিকে। সেজন্য না ঘুরেই বলল, না ঘুমিয়ে জেগে থাকার কোনো মানেই হয় না। আমি তো সময় দিয়েছি তোমায়, ইন্টার পাস করো আগে। এখন সংসার করার জন্য অনুপযোগী তুমি। একটু পরিপক্ক হও, বাস্তবতা বোঝো। আমাকে সামলানোর তোমার মতন বাচ্চা মেয়ের পক্ষে এখন একেবারেই সম্ভব নয়। আমি অপেক্ষা করতে পারলে আশা করি তুমিও পারবে। এদিকে আফিয়া সুলতান সানজিদা বেগমকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলেন, ভাবি সোলেমান গিয়ে কোনো বাড়াবাড়ি করেনি তো? সানজিদা বেগম বুঝলেন না কথাটার মানে। বাড়াবাড়ি কেন করবে? না তো ভাবি, সোলেমান তো মেহরিনের সাথে রুমে আছে। আফিয়া সুলতান শান্তির শ্বাস ফেললেন। তার মানে এখনো হম্বিতম্বি করেননি তার ছেলে। আর কিছুক্ষণ কথাবার্তা বলে ফোন কেটে দিলেন। মোতালেব ভূঁইয়া 10টার পর আসলেন ঝড় বৃষ্টি ছাড়লে। এসে মেয়ের জামাইয়ের সাথে দেখা করতে চাইলে দেখে ঘুমিয়ে গেছে তারা, তাই আর জাগায়নি। ইমন ফোনে কথা বলছে উর্মির সাথে। বোনের প্লাস আসেনি। ইমন শুধু শুনলো বোনের কথাগুলো। উর্মি বলেছে, খুব চেষ্টা করেছিলাম ভাইয়া, হয়তো ত্রুটি থেকে গিয়েছিল চেষ্টায়, সেজন্য পাইনি। জানো, মিহু এলাকার মধ্যে দ্বিতীয় হয়েছে। মেহেরিনের রেজাল্ট শুনে ইমনের মুখে কিঞ্চিত হাসি ফুটলো, তবে প্রসারিত হলো না। বোনকে বোঝালো, প্লাসটাই জীবনের সব নাম প্লাসটাই জীবনের সব না উর্মি। কেউ জীবনে প্লাস পেয়েও শেষে শূন্য হয়, আর কেউ প্লাস না পেয়েও জীবনে পূর্ণ হয়। এখন কলেজের জন্য প্রিপারেশন নে, ভাইয়া আছে সব সময় তোর সাথে। আর মেহেরিনকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাস। মেয়েটা অনেক বড় স্বপ্ন, ডাক্তার হবে। আল্লাহ ওর সকল ইচ্ছে পূরণ করুক। আমিও চাই। আচ্ছা, খেয়েছিস রাতে? সন্ধ্যার সময় খেয়েছি। আচ্ছা, কোনো সমস্যা হচ্ছে না তো তোদের? না ভাইয়া, রাখছি তাহলে। কোনো কিছু দরকার হলে জানাবি আমায় তৎক্ষণাৎ। আচ্ছা। রাতটা রাতটা কোনো রকমের পার করে সকাল সকাল ঢাকায় ব্যাক করেছে সোলেমান। আসার পথে মেহিনের সাথে খুব বেশি কথা বলেনি, শুধু বলেছে নিজের যত্ন নিতে। খাবার খেতে সানজিদা বেগম রুটি মুরগির মাংস রেঁধেছিল। মোতালেব ভূঁইয়া আর 2 দিন থেকে যেতে বললেন। সে তো মেয়ের জামাইকে সেভাবে আপ্যায়ন করার সুযোগটা পেলই না। সোলেমান বলেছে আবার আসবে, আজ তাকে যেতেই হবে। মেহরিন ভীষণ মন খারাপ হলো সোলেমানের চলে যাওয়ায়। মেহরিন তপ্তশ্বাস ফেললো। কথাগুলো খুব একটা মন্দ বলেনি তিনি। মেহরিনকে পড়াশোনায় ফোকাস হতে হবে। ইন্টার লাইফটা হেলাফেলা করলে মেডিকেলে চান্স পাবে কি করে? সোলেমান ঢাকা ফিরতেই আগে দেখা হলো চাচার সাথে। তার চাচা ক্লাবের কক্ষে অপেক্ষা করছিল তার। সোলেমান গা এলিয়ে দিয়ে চেয়ার টেনে বসলো। কিছু বলবে নাকি? এটা কি করলি তুই? তোকে বলেছিলাম। সোলেমান গম্ভীর গলায় বলল, হবে না, অন্য কোথাও থেকে ব্যবস্থা করো। আর তা না পারলে ডাবল টাকা দিয়ে দাও সেই ক্ষতিপূরণের। মাথা ঠিক আছে তোর? কথা কিন্তু এটা ছিল না সুলেমান। কথা যেটাই থাকুক শুরুতে, এখন যেটা বলেছি সেটাই ফাইনাল। শ্বশুরবাড়ি থেকে ফিরেছি, ডিস্টার্ব করো না। বউয়ের রেশ এখনো মাথা থেকে বের হয়নি। বহুত কষ্টে নিজেকে সামলিয়ে নিয়ে এসেছি। মা এতদিন একটা ভালো কাজ করেছে আমার বিয়েটা দিয়ে। কথা ছিল গিয়ে তালাক দিব। উল্টো উল্টো কি বউ দেখে ফিদা হয়ে গেছিস?
বিষয়টা হয়তো তেমনই, যদিও মেয়ের বয়স কম, তবে 2 বছর অপেক্ষা করতে তেমন একটা কষ্ট হবে না, তাই না চাচা? বাসার সুলতান বিরক্ত হলো, বউ পাগল হয়ে ফিরলি শেষমেশ। বিয়ে তো করতে চাসনি, শেষ পর্যন্ত তো করেই ফেললাম, আর করেই তো ফেঁসে গেলাম। তালাকের কি হলো? আপাতত ভাবছি না এটা নিয়ে, যদি ভাবার প্রয়োজন হয় তাহলে আবার ভাববো। যা ইচ্ছে হয় তাই কর, আমি গেলাম। এক দেখাতেই এত বউ পাগল কে হয়? সোলেমান গলা উঁচিয়ে বলল, নওয়াজ সোলেমান সুলতান ছাড়া আবার কে? বিকালের দিকে এজওয়ান বাড়ি ফিরল। বাসার সুলতান সোফাতে বসে খবরের কাগজ পড়ছিল। ছেলের দিকে তাকালেন। সারাদিন টুই টুই করে এখানে ওখানে চলে যায়। বাবার সাথে লাস্ট কবে কথা বলেছে একদণ্ড বসে মনে নেই। বাসার সুলতান খবরের কাগজটা রেখে ছেলেকে ডেকে বলল, এজওয়ান, সারাদিন কই থাকিস তুই? ঘরে থাকতে পারিস না? এজওয়ান পিছু ফিরে বাবার দিকে তাকিয়ে বলল, ঘরে কি এমন আছে যেটার লোভে আমি ঘরে থাকবো? তো কি সারাদিন এভাবে টই টই করে ঘুরবি? তোর বের হবার কথা শুধু রাতে, তুই দিনেও বের হচ্ছিস। আমার পেছনে লাগলে আমার পেছনে লাগলে কেন আজ? আমাকে আমার মতন থাকতে দাও। আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। তোর ভাই শ্বশুর বাড়ি থেকে ফিরে পাল্টে গেছে। কেমন পাল্টে গেছে? বউ পাগল হয়ে গেছে। এতে তো আমার হিংসা হওয়ার কারণ কি বুঝলাম না। বউ পাগল হবে না তো কি হবে? এখন আমাকেও বিয়ে দিয়ে দাও, বউ পাগল হয়ে যাই ভাইজানের মতন। তোমার একা লাগলে তোমার একা লাগলে বলো, বাপ বেটা তাহলে একই দিনে বিয়ে করে ফেলি, কি বলো? মেয়ে দেখবো তোমার জন্য, তাহলে আর মিঙ্গেলদের দেখে তোমার হিংসা করবে না। বাসার সুলতান রেগে গেলেন, হারামজাদা হতচ্ছাড়া, বাপকে বিয়ে দিতে চাচ্ছিস তুই? পেটের শত্রু কোথাকার। ভুল বললে কথাটা। তোমার পেটে হইনি আমি, তোমার বউয়ের পেটে হয়েছিলাম।